এবার রেগুলেশনের পার্টটাতে এনসিটির বইয়ে যেভাবে লেখা আছে এটাতে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই আমি এই ছবিটার সাহায্য নিতে বলবো। এই ছবিটা তোমাদেরকে হেল্প করবে। আমি একটু জুম করেই দেখাই। প্রথমে দেখো নিউমোট্যাক্সিক সেন্টার, তার নিচে আছে অ্যাবনিওস্টিক সেন্টার। এটা বলেছে দেখো পন্টাইন রেসপিরেটরি গ্রুপ, মানে এটা পন্সে থাকে, এই যে পন্সের লোকেশন। এই দুটো সেন্টার, মেডালাতে থাকা আরও দুটো সেন্টার যাকে বলে ডিআরজি আর ভিআরজি, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এই দুটো সেন্টারকে নিয়ন্ত্রণ করে, মানে কন্ট্রোল করে। তো ডিআরজি হচ্ছে ন্যাচারালি হচ্ছে ইন্সপিরেশনের সেন্টার, হ্যাঁ, এটা হচ্ছে ইন্সপিরেশন। আর ভিআরজিটা হচ্ছে এক্সপ্রেশন, ইন্সপিরেশন দুটোকেই কন্ট্রোল করতে পারে, তো এক্সপ্রেশন মেনলি। এবার পন্সের সেন্টারগুলো থেকে পজিটিভ সিগন্যাল আসলে, যেটা হচ্ছে অ্যাবনিওস্টিক সেন্টার থেকে পজিটিভ সিগন্যাল আসছে, ডিআরজিতে র্যাম্প সিগন্যাল তৈরি হয় এবং ডিআরজি তখন নিউরনগুলো থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যেটা কানেক্টেড আছে তোমার এক্সটার্নাল ইন্টারকস্টাল এবং ডায়াফ্রামের সাথে। এবার নিচের দিকে ছবিটা দেখায় দেখো, ডিআরজির সাথে কানেকশানটা এসে গেছে ডাইরেক্ট তোমার এক্সটার্নাল ইন্টারকস্টাল এবং ডায়াফ্রাম। আর ভিআরজি থেকে কানেকশানটা দেখো, ভিআরজি থেকে কানেকশান গেছে তোমার অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসেল, মানে অ্যাবডোমিনাল মাসেল এবং ইন্টারনাল ইন্টারকস্টাল। এই ছবিটা একটু তোমরা মাথায় রাখবে। তাহলে এখানে এনসিটি এবারে কি বলেছে দেখি। এনসিটি বলেছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, মেডুলারি রিদম সেন্টার। মেডুলারি রিদম সেন্টার যেটা, সেটাই হচ্ছে তোমার এই ডিআরজিকে বলতে চেয়েছে, যেটা ইন্সপিরেশনের সেন্টার। তো লাইনগুলো পড়ে নেবে অবশ্যই এনসিটির। স্পেশালাইজড সেন্টার ইন মেডালা, যেটাকে বলছে রেসপিরেটরি রিদম সেন্টার, দেখো প্রাইমারি রেসপন্সিবল ফর রেগুলেশন। আরেকটা সেন্টার, অ্যানাদার সেন্টার প্রেজেন্ট ইন পন্স রিজন বলেছে, যার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, ক্যান মডারেট অ্যান্ড দ্য ফাংশন অফ রেসপিরেটরি রিদম সেন্টার। আচ্ছা, নিউরাল সিগন্যাল ফ্রম দিস সেন্টার, মানে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে যে সিগন্যালটা আসে সেটা রিডিউস করে দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন, মানে ন্যাচারালি নিউমোট্যাক্সিক সেন্টার নেগেটিভ সিগন্যাল দেয়। দেখো আমার এই ছবিটাতেও সেটাই দেওয়া আছে, দেখো নিউমোট্যাক্সিক সেন্টার নেগেটিভ একটা সিগন্যাল দিচ্ছে ডিআরজিকে। তো ডিআরজি যদি অন থাকে তোমার ইন্সপিরেশন হবে, মানে তুমি হাওয়া টানছো। এবার হাওয়াটাকে কেটে দাও, মানে ডিআরজিকে বলো তুমি বন্ধ হয়ে যাও, তাহলে এক্সপ্রেশন। তো খুব সহজ ব্যাপার, এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করতে হয় না, ইন্সপিরেশনকে কন্ট্রোল করলেই আমার এক্সপ্রেশন অটোমেটিক হয়। ইন্সপিরেশন টানা আমি টানছি, ধরো মাঝখানে কেটে দিলাম মানে আর ইন্সপিরেশন হচ্ছে না, তখন অটোমেটিক মাসেলগুলো রিল্যাক্স করছে এবং আমার এক্সপ্রেশন হবে। তাই এক্সপ্রেশনটাকে আলাদা করে কন্ট্রোল করতে হয় না, যদি না ফোর্সফুল এক্সপ্রেশন হয়। তাহলে কি হবে না, নিউমোট্যাক্সিক সেন্টার নেগেটিভ সিগন্যাল দেয়, ছবি দেখে পড়বে, এবং রিডিউস করে আমার ইন্সপিরেশনের ডিউরেশনটাকে, মানে রেসপিরেটরি রেটটাকে ফাস্ট করে দেবে। ইন্সপিরেশনের ডিউরেশন কমানো মানে রেসপিরেটরি রেট বেড়ে যাওয়া। খুব এটা সহজ ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। তার সাথে কেমোসেন্সিটিভ একটা এরিয়া রয়েছে, যেটা তোমার এই মেডালাতেই থাকে, মেডালাতেই রয়েছে, যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন এবং H+ আয়নের যে কনসেন্ট্রেশন সেটাকে সেন্স করতে পারে। এছাড়াও কেমোসেন্সিটিভ এরিয়া আরও দুটো জায়গায় আছে, তোমরা অবশ্যই পড়বে। এটা অ্যাওর্টিক আর্চ, হার্টের কাছে আছে, আর ক্যারোটিড আর্টারি যেটা হার্ট থেকে বেরিয়ে আসছে এবং আমাদের ব্রেনে সাপ্লাই করছে। ক্যারোটিড আর্টারি দুটো ভাগে ভাগ হয়ে যায়, এই দেখো এটা হচ্ছে লেফট ক্যারোটিড আর্টারি, এটা রাইট। এভাবে হাত দিলে তোমরা বিট পাবে। তো এই ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন যেখানে দুভাগে ভাগ হয়ে গেছে, ঠিক তার নিচে হচ্ছে ক্যারোটিড বডি থাকে। তো সেইখানে কেমোসেন্সিটিভ এরিয়া রয়েছে, এবং হার্টের মধ্যে অ্যাওর্টিক আর্চ, এই দুটোও কিন্তু H+ আয়ন কনসেন্ট্রেশন ফিল করতে পারে, সেন্স করতে পারে, দিয়ে নেসেসারি সিগন্যাল পাঠায় আমাদের এই রেসপিরেটরি রিদম সেন্টারে, যে কারণে রেসপিরেশন রেগুলেশন হয়। আর অক্সিজেনের কোনো রোল কিন্তু রেগুলেশনে নেই, এটা মাথায় রাখতে হবে। কারণ অক্সিজেনটাকে সেন্স করার জন্য কোনো মেকানিজম, কোনো রিসেপ্টর আমাদের নেই। একমাত্র H+ আয়ন কনসেন্ট্রেশন, যেটা CO2 ফর্মেশন হলেই সম্ভব হয়, সেটাকে আমাদের বডি সেন্স করতে পারে। ডিসঅর্ডারগুলো একবার চটপট দেখে নিই, খুব একটা বেশি ডিসঅর্ডার নেই তোমাদের। অ্যাজমাতে হচ্ছে ইনফ্লামেশন হয়ে যায় ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলে। হ্যাঁ, ইনফ্লামেশন কিছু কমন সিমটম বলে রাখি, একটু মাথায় রাখবে। বলে ক্যালোর, তারপর ডোলোর, তারপরে হিউমার, তারপরে টিউমার। ক্যালোর, ডোলোর, হিউমার, টিউমার খুব সহজ। ক্যালোর মানে হচ্ছে হিট, তাপ হয়ে যাবে, গরম হয়ে যাবে। ডোলোর পেন, হিউমার রেডনেস,
আর টিউমার মানে ফুলে যাওয়া, যে কোনো জায়গায় একটা বোলতা যদি কামড়ে দেয় সেটাও ইনফ্লামেশন, গরম হয়ে যায় জায়গাটা, ফুলে যায়, ব্যথা হয়, হ্যাঁ, এবং লাল হয়ে যায়। ভালো করে মাথায় রাখবে, এই ইনফ্লামেশন যখন হয় কিন্তু জায়গাটা ফুলে যাওয়ার মেন কারণ নিউট্রোফিল ওখানে অনেক বেশি আসছে এবং ক্যাপিলারি থেকে অনেক বেশি ফ্লুইড বেরিয়ে আসছে থ্রু ডায়াবেটিস, সেই জন্য জায়গাটা ফুলে যায়। আমার এটা বডির ন্যাচারাল মেকানিজম, আমাকে বাঁচানোর জন্যই সব কিছু করছে। নিউট্রোফিল যত বেশি আসবে ফরেন মেটেরিয়ালকে এনগাল করবে, ফ্যাগোসাইটোসিস করবে এবং খেয়ে নেবে। তো সেই ইনফ্লামেশনটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ব্রঙ্কিওলের যে ডায়ামিটার নর্মাল তার থেকে অনেক সরু হয়ে যাবে, সেই কারণে আমাদের শ্বাসকষ্ট হবে, যেটা অ্যাজমা। এবার এটা অনেকের জেনেটিক হয়, অনেকের সিজনাল হয়, পোলেন গ্রেন আসলে হতে পারে, বা ডাস্ট পার্টিকেলে হয়, কম্বলের ধুলো থেকে হয়, বিভিন্ন কারণে হতে পারে। এবার এমফাইসিমাটা একটা পার্মানেন্ট ড্যামেজ মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কি হয় না, অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হয়ে যায়, রেসপিরেটরি সারফেসটা কমে যায়, সেই কারণে এমফাইসিমা হচ্ছে সিগারেট স্মোকিংয়ের কারণে হয়। এমফাইসিমা মানে অ্যালভিওলার ওয়াল তার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, সংকোচন প্রসারণ কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারছে না, যে কারণে কিন্তু আমাদের রেসপিরেটরি সারফেসটা কমে যাচ্ছে, যেটা সিগারেট স্মোকিংয়ের কারণে হয়। এটা ইররিভার্সিবল ড্যামেজ মাথায় রাখতে হবে, এবং এটা হয়ে গেলে ন্যাচারালি আমরা সিগারেট ছাড়ার পরেও কিন্তু আর রিভার্স করতে পারবো না সিচুয়েশনটাকে, তবে যত তাড়াতাড়ি সম্ভব সিগারেট কুইট করা, স্মোকিং কুইট করা দরকার। এবার আর একটা ডিজিজ আমি লিখে রেখেছি, এটা অনেক সময় অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দিত, এখনও আজকাল আর দেয় না। অ্যাসফাইসিয়া কার্বন মনোক্সাইড পয়জনিং হলে হয়। মাথায় রাখতে হবে কার্বন মনোক্সাইড হ্যাজ 250 টাইমস হায়ার অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য হিমোগ্লোবিন দ্যান অক্সিজেন। হ্যাঁ, সেই কারণে কার্বন মনোক্সাইডটা খুব অল্প কনসেন্ট্রেশনে থাকলেও কিন্তু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যায়। এবার অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার আছে, যেখানে দেখো কিছু ফ্যাক্টরিতে যারা কাজ করে, যেমন অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস হয়, যারা সিলিকা ফ্যাক্টরিতে কাজ করে সিলিকোসিস হয়। হ্যাঁ, এটা কি হয় ব্যাপারটা, এটাও ইনফ্লামেশন লিডিং টু ফাইব্রোসিস, যেখানে প্রলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু বলেছে, মানে লাংসের অ্যালভিওলির বাইরে বাইরে ফাইবার থাকে। হ্যাঁ, যে কোনো আমাদের যে কোনো টিস্যুতে কোলাজেন ফাইবার বা আদার্স ফাইবারসগুলো রয়েছে, যেটা কানেকটিভ টিস্যু পার্ট, এবং সমস্ত অর্গানিক কানেকটিভ টিস্যু থাকে। সো সেই কানেকটিভ টিস্যু ফাইবারগুলো যদি অনেক বেশি সিনথেসিস হয় তাহলে লাংসটা ফাইবারে ভরে যাবে এবং অ্যালভিওলি সেক্ষেত্রে সংকোচন প্রসারণ এগেন করতে পারবে না, যেটা পার্মানেন্ট ড্যামেজ হয়। আবার এই ক্ষেত্রেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হবে। তো এক্ষেত্রে মাস্ক অনেক সময় পরতে বলা হয়, সেই ধরনের প্রোটেক্টিভ মাস্কগুলো যারা ছোট ছোট ডাস্ট পার্টিকেলগুলোকে ভেতরে লাংসে ঢুকতে দেবে না, সেগুলো ইউজ করে যদি কাজ করতে পারে তাহলে খুবই ভালো। কিন্তু ন্যাচারালি ওয়ার্কাররা খুব ডিফিকাল্টি ফেস করে এই মাস্কগুলো পরে কাজ করতে, যার কারণে ওরা পরে না, তাই ওদের অ্যাকচুয়ালি এগুলো হয়। অনেক সময় ব্ল্যাক লাং ডিজিজটা মাথায় রাখবে, এটা কোল্ড ডাস্টের জন্য হয়। কয়লা খনিতে যারা কাজ করে তাদেরও যদি কোল্ড ডাস্ট ঢুকে যায় তাহলে ব্ল্যাক লাং ডিজিজ হয়। থ্যাংক ইউ সো মাচ। পরের আরও একটা চ্যাপ্টার নিয়ে আসবো, তোমরা ফলো করো।